শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেটার ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করব, বিশেষ করে যারা ইতিহাসের ছাত্র নও এবং দীর্ঘদিন ইতিহাস পড়নি, তাদের যাতে কোনো রকম কোনো বুঝতে না অসুবিধা হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা শুরু হচ্ছে কিভাবে এবং তার ব্যাকগ্রাউন্ডটাই কি, এই বিষয়টা তোমাদের আজকে পরিষ্কার করব, যাতে তোমাদের পড়তে গিয়ে ধারাবাহিকতায় কোনো সমস্যা না হয়। যে হঠাৎ করে ন্যাশনাল কংগ্রেসই বা আসলো কোথা থেকে, মহাবিদ্রোহী বা আকাশ থেকে পড়লো কি না, এই যে বিষয়টা, এই ধারণাটা তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কিভাবে ধীরে ধীরে এই যে আমরা ন্যাশনাল মুভমেন্ট এই জায়গায় এসে পৌঁছালাম, সেই পৌঁছানো অবধি আজকে আমরা দেখব। ঠিক এইবার এইখানে দেখো, আমি ব্যাকগ্রাউন্ডটা বলে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি তোমাদের ম্যাপের সাহায্যে খুব সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কিভাবে শুরু হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা একটু ম্যাপ দেখে ভালো করে বুঝে নিই, তাহলে সুবিধা হবে আশা করি। আশা করি ম্যাপটা দেখা যাচ্ছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এইখানে ভালো করে খেয়াল করো, আমরা একটু পিছিয়ে যাই আজ থেকে প্রায় 500 বছর আগে, 1498। তোমরা জানো যে পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে এসেছিল জলপথে, এবং ভাস্কো ডা গামার নাম প্রত্যেকে শুনেছ। এই যে স্পেন এবং তার পাশেই পর্তুগাল, এইখান থেকে পর্তুগিজরা একদম যে এইটা আফ্রিকা মহাদেশ, এইটা ঘুরে এইখানে উত্তমাসন্তরীপ অর্থাৎ এই দক্ষিণ আফ্রিকাটা ঘুরে এইখান থেকে একদম ভারতে এসে জলপথে পৌঁছেছিল। এইবার এটা কিন্তু একদিনে হয়নি, এই পথ কিন্তু অনেক দিনেরই জানা ছিল, ধীরে ধীরে কিন্তু এই পথটা আবিষ্কার হয়েছে, এবং সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তাহলেই 17ই মে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা প্রথম কালিকট বন্দরে এসে উপস্থিত হচ্ছেন দক্ষিণ ভারতের বর্তমানে কেরল রাজ্যের একটা জায়গায়। এবং এই যে যে একটা জলপথের রাস্তা আবিষ্কার হলো, তাতে একটা সুবিধা হলো কি, খুব কম খরচে, এবং এই যে মানে মিডিল ইস্ট দিয়ে যে বাণিজ্যটা হতো তার যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, তোমরা জানো যে এখানে কনস্টান্টিনোপলের পতনের পর যে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তো এই বাণিজ্য কিন্তু প্রাচীন কাল থেকেই আমাদের সঙ্গে ইউরোপের চলতো, এবং সেই রাস্তাটা ছিল ইন্ডিয়া থেকে এই আরব কান্ট্রি হয়ে, এই রোম হয়ে এইখানে ইউরোপে ঢুকতো, এবং এইখান দিয়ে আফগানিস্তান হয়ে বা ইরান হয়ে ক্যারাভান কিন্তু এই বর্তমান তুর্কি এর মধ্য দিয়ে কিন্তু ইউরোপে যেত। এমন না যে হঠাৎ করে ইউরোপীয়দের সঙ্গে আমাদের বাণিজ্যটা চলছে, এইটা একদম প্রাচীন কাল থেকেই চলতো। কিন্তু এই যে জলপথ আবিষ্কারের ফলে সেই বিষয়টা কিন্তু একটা ব্যাপক রকম পরিবর্তন আসলো। তাহলে আজ থেকে প্রায় 500 বছর আগে। এইবার 1498 এর পর প্রায় 100 বছর পর 1600 খ্রিস্টাব্দে কিন্তু তোমরা দেখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে। এবং তোমরা এইখানে দেখতেই পাচ্ছ ইউনাইটেড কিংডম বলে যে বর্তমানে যে আধুনিক যে রাষ্ট্র, সেইখান থেকে কিন্তু ইংরেজরা 1600 খ্রিস্টাব্দে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে আসছে। দেখো, পর্তুগিজরা অলরেডি বাণিজ্য করে চলছে, এবার দেখছে যে ইউরোপের পর্তুগিজ, স্পেন এরা তো ভালোই বাণিজ্য করছে, অনেক ফুলে ফেপে উঠছে। এখনকার ইউকে কে দেখলে হবে না, তখন ইউকে একটা মানে ছোট দ্বীপ রাষ্ট্র, খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে, তাদের কিন্তু আর্থিক সমৃদ্ধি সেইভাবে ছিল না। তো তারাও ভাবলো যে কিছু পয়সা ইনকাম করা যাবে, তাহলে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে মশলার ব্যবসাটা করা যাবে। তো সেই উদ্দেশ্যে কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু ভারতবর্ষে এসে বাণিজ্য করতে শুরু করলো। এবং এই যে যে কোস্টাল বেল্ট বা এই জায়গাগুলোতে ধীরে ধীরে তারা
মানে ঘাঁটি গাড়তে শুরু করলো। এবার 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হচ্ছে মানে কি, তখন ভারতবর্ষের যে মানে দিল্লি সিংহাসনে কে বসে রয়েছে, আকবর। এবং 1605-এ আকবর মারা যাচ্ছে। তো এই সময় ভারতবর্ষে তো ইংরেজদের ক্ষমতা বৃদ্ধির সেরকম কোনো স্কোপ নেই, তারা শুধুমাত্র এসে অনুনয় বিনয় করে বিভিন্ন বাণিজ্যিক সুবিধা তারা নিচ্ছে। কিন্তু এর পরে আমরা যদি দেখি, আমি ব্যাকগ্রাউন্ডটা বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এই যে ইংরেজরা আসলো, উপনিবেশ গড়ে তুললো, তার প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হচ্ছে খুব সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করছি। এবং ইংরেজরা ঢুকেছিল কিন্তু বেসিক্যালি এই বাংলা দিয়ে, এবং বাংলাকে কেন্দ্র করেই কিন্তু গোটা ভারতবর্ষের ওপর তারা আধিপত্য বিস্তার করেছিল। এবং তোমরা দেখবে যে 1700 খ্রিস্টাব্দে ক্যালকাটা, জবচার্নক কলকাতা শহরের পত্তন করেন, তার ক্যালকাটা বলতো। তো এই যে মানে ঘটনাটা আমি বলছি, এইটা একটু গল্পের আকারে মনে রাখো, যাতে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে সুবিধা হয়। এইখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। ঠিক এইবার এই জায়গাটা বোঝা গেল। এইবার তাহলে ইংরেজরা এসে বাণিজ্য করছে, খুব ভালো কথা। তখন কিন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের একাধিপত্য তোমরা জানো, এই আমাদের ভারতবর্ষ বর্তমান। এবং তখন বেঙ্গলও আমাদের মানে মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল, পাকিস্তানের এই বড় অংশ, আফগানিস্তানের অনেক অংশ, গোটাটাই কিন্তু মুঘল ইন্ডিয়ার পার্ট। এইবার এইখানে তোমরা একটু খেয়াল করো যে দীর্ঘ শাসনের পর প্রায় অনেক বয়স্ক অবস্থায় ঔরঙ্গজেব মারা যাচ্ছে। ঔরঙ্গজেব মারা যাওয়ার পর তা কি হচ্ছে, এই যে যে একটা বিশাল অখণ্ড ভারতবর্ষের যে আমরা রাজনৈতিক ঐক্য দেখছি, সেইটা কিন্তু ধীরে ধীরে ফাটল ধরছে। ঠিক বোঝা গেল? এইবার আমি তোমাদের একটু ঘটনাগুলো দেখাই, তাহলে আরো বিষয়টা বুঝতে পারবে। ম্যাপটা তোমরা একটু মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এইবার যে পিডিএফটা দিয়েছি সেইটা একটু খেয়াল করো। তাহলে এখানে দেখতেই পাচ্ছ, আমি ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে এই সময়টায় পর্তুগিজরা আসছে এবং 100 বছর পর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে। দেখো প্রত্যেকটাই কিন্তু পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রত্যেকটাই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কারণ ইউরোপ হচ্ছে ভারত হচ্ছে ইউরোপের পূর্বে, ইস্ট, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বোঝা গেল? সেই জন্য এই নামগুলো রাখা হচ্ছে। এইবার এইখানে দেখো 1700 খ্রিস্টাব্দে ক্যালকাটা প্রতিষ্ঠা হচ্ছে। এইটা আমরা একটু বাদ দিই। এইবার আসি যে ভারতবর্ষে কিভাবে রাজনৈতিক আধিপত্য ইংরেজরা প্রতিষ্ঠা করছে। একটু খেয়াল করো, 1707 ঔরঙ্গজেব মারা যাচ্ছে। একটা দীর্ঘ শাসনের পর ঔরঙ্গজেবের মৃত্যু হচ্ছে, এবং এই ঔরঙ্গজেবের মৃত্যুর পর ইন্ডিয়ার কি অবস্থা হচ্ছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকেই কিন্তু টার্নিং পয়েন্টটা শুরু হচ্ছে। মানে ভারতবর্ষের রাজনৈতিক ভবিষ্যৎ এর পরবর্তী সময়ে কিন্তু পরিবর্তিত হচ্ছে। এবং দেখো এই ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে রাজা হবে, এইটা নিয়ে কিন্তু গৃহযুদ্ধ শুরু হচ্ছে, এবং প্রায় 1.5-2 বছর ধরে গৃহযুদ্ধ শুরু হচ্ছে। দেখো ঔরঙ্গজেবের বয়স তখন 90 বছর প্রায় ছুঁই ছুঁই। তো সেইখানে মারা যাচ্ছে, তার যে পুত্ররা রাজা হবে তারাই প্রায় 60 ক্রস করে গেছে, মানে তারা আর যুবরাজ নেই, তো তারা বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে। তো সেই জায়গায় কে যুবরাজ হবে সেই নিয়ে কিন্তু দীর্ঘ একটা মারামারি তাদের মধ্যে শুরু হচ্ছে। তাতে কি হচ্ছে যে মুঘলদের যে রাজনৈতিক ঐক্য ছিল সেইটা বিনষ্ট হচ্ছে। এবং এই ধরো মুঘল রাজপুত্র কিছু নবাব এবং ইয়েকে সঙ্গে নিয়ে একটা গ্রুপ করছে, অন্যজন আরেকটা গ্রুপ করছে। তাতে কি হচ্ছে যে কেন্দ্রীয় প্রশাসন সেইটা কিন্তু ভেঙে পড়ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে তৈরি হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান। এবং এই আঞ্চলিক শক্তির উত্থানে তোমরা দেখতে পাবে নবাব অফ বেঙ্গল, তোমরা জানো মুর্শিদ কুলি খাঁ অনেকটাই স্বাধীন হয়ে যাচ্ছে, এবং নবাব অফ আবধ মানে তারাও মোটামুটি স্বাধীন হয়ে যাচ্ছে। হায়দ্রাবাদের নিজামের কথা শুনেছ, তারাও অনেকটা স্বাধীন হয়ে যাচ্ছে। মারাঠা শক্তির উত্থান হচ্ছে, অর্থাৎ
বেঙ্গল প্রায় স্বাধীন, হ্যাঁ তারা কিন্তু অফিসিয়ালি স্বাধীনতা ঘোষণা করছে না, কিন্তু তারা স্থানীয় প্রশাসন নিজেদের মতন করেই চালাচ্ছে। আওয়াধ এইখানে উত্তর ভারতে, হায়দ্রাবাদ এই সরি এইখানটায়, মারাঠারা এই জায়গাটায়। তাহলে এই যে ম্যাপটা তোমরা যদি দেখো, তাহলে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বিরাট বড় একটা পরিবর্তন হচ্ছে এবং মুঘল সাম্রাজ্য কিন্তু ভেঙে পড়ছে, ডিসেন্ট্রিগেশন হচ্ছে, তার ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় ক্ষমতা কিন্তু আর সেইভাবে থাকছে না। তার ফলে কি হচ্ছে, এইবার খেয়াল করো ব্যাকগ্রাউন্ডের 4 নম্বর পয়েন্ট, সেইটা হচ্ছে ক্যালকাটার দিকে। এই যে একটু আগেই বললাম যে মানে ক্যালকাটার প্রতিষ্ঠা হচ্ছে, এইখান থেকেই যেহেতু ক্ষমতার উৎপত্তি হচ্ছে ইংরেজদের, সেইটা একটু বোঝানোর চেষ্টা করি। এবার কলকাতায় যে ইংরেজরা একদম 1700 খ্রিস্টাব্দে এসেছিল এমনটা কিন্তু নয়, কলকাতায় অনেক আগে থেকেই, অর্থাৎ কলকাতায় তো নয়, প্রথম 1638 খ্রিস্টাব্দে হুগলিতে তারা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে। ফ্যাক্টরি বলতে এখান থেকে মাল নিয়ে মানে ইউরোপে যে বিক্রি করবে। তো হুগলি নদী তোমরা জানো একদম বঙ্গোপসাগরকে কানেক্ট করে একদম ভারত মহাসাগর হয়ে তোমার ইউরোপে চলে যাচ্ছে। তো এই যে যে ফ্যাক্টরি তৈরি হচ্ছে, তো আনাগোনা কিন্তু অনেক আগে থেকেই ছিল ইংরেজদের, এবং ইংরেজরা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছে এই সুযোগগুলো। তো এইখানে দাঁড়িয়ে তোমরা দেখো যে এই 1698 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1700 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 3টে গ্রামের জমিনদারি কিনে নিচ্ছে। অর্থাৎ এই সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা, এই 3টে গ্রামের জমিনদারি তারা 12,000 টাকায় কিনে নিচ্ছে, যে তারা ট্যাক্স কালেক্ট করবে এবং সেইটা তারা মানে অধিকারটা তারা কিনে নিচ্ছে। এইবার এইখানেই তোমরা দেখতে পাবে যে পরবর্তী সময়ে 1700 থেকে 1701 ফোর্ট উইলিয়াম কিন্তু গঠন করা হচ্ছে, যেইটা এখন তোমরা যদি সেন্ট্রাল লাইব্রেরি দেখো বা ওই আলিপুরের ওই জায়গাটা দেখো, ওই এরিয়াটার কথা বলছি সেই সময়, অর্থাৎ 1700 খ্রিস্টাব্দে এই সুতানুটি গ্রামে কিন্তু ফোর্ট উইলিয়াম, যেইটা পরবর্তীকালে কিন্তু ইংরেজদের ঘাঁটি হয়ে দাঁড়াচ্ছে। এবং তারপরে দেখবে 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান, এবং তারা বাণিজ্যের অনেক সুবিধা পাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা বলিয়ান হচ্ছে এবং তারা আরও সুযোগ সুবিধা পেতে চাইছে। এই রকম এক প্রেক্ষাপটে তোমরা দেখবে যে সিরাজদৌল্লার সঙ্গে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে ইংরেজদের। এইবার দ্বন্দ্বের একাধিক কারণ রয়েছে, সেগুলো তোমাদের মানে তার মধ্যে মূল মূল যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে ফোর্ট উইলিয়াম বললাম, এইখানে তারা বিনা পারমিশনে কিন্তু দুর্গ তৈরি করছে এবং দস্তকের অপব্যবহার করছে। দস্তকের অপব্যবহার বলতেই যে ফারুকশিয়ারের ফরমান, এইখানে যে মানে শুধুমাত্র কোম্পানিকে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু কোম্পানির এই আরে কিন্তু ব্যক্তিগত বাণিজ্য চলতো, যার ফলে কিন্তু বাংলার নবাবের রাজস্ব ক্ষতি হচ্ছিল এবং বাংলার যারা স্থানীয় যারা কি বলবো বণিক, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কারণ তাদেরকে মানে ট্যাক্স দিতে হচ্ছিল না। এই রকম এক প্রেক্ষাপটে কিন্তু সিরাজদৌল্লা খুব ইয়ং বয়স, মাত্র 21-22 বছর বয়স, তো সে কিন্তু ফোর্ট উইলিয়াম বা কলকাতা আক্রমণ করছে এবং দখল করছে। তারিখটা দেখো 1756 20 জুন। এইটা মনে রাখার দরকার আছে না, এই জায়গা থেকে কোশ্চেন আসবে না, আমি তোমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বোঝাচ্ছি। ফোর্ট উইলিয়াম দখল করছে এবং এইখানে অন্ধকূপ হত্যার কথা তোমরা জানতে পাবে, যে 146 জনকে আটকে রেখেছিল, যার মধ্যে 123 জনই মারা গিয়েছিল, এবং এইটা নিয়ে বিরাট শোরগোল পড়ে যায়। এবং এই যে দক্ষিণ ভারতে দেখো, বেঙ্গলে তো শুধু তাদের ঘাঁটি নয়, দক্ষিণ ভারতেও এই জায়গাটাও ঘাঁটি রয়েছে, এইখান দিয়েও মুম্বাইতে তাদের ঘাঁটি রয়েছে। তো এই ঘাঁটি থেকে পরবর্তীকালে রবার্ট ক্লাইভ, মানে কিছুদিন পর জুনে এই ঘটনাটা ঘটছে, এবং 2রা জানুয়ারি প্রায় 6 মাস পর 1757 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ কিন্তু কলকাতা দখল করে নিচ্ছে এবং সে দক্ষিণ ভারত থেকে ফোর্স নিয়ে আসছে, যে বাংলার নবাব আমাদের সঙ্গে এরকম অন্যায় করেছে, তো তাকে শিক্ষা দিতে হবে। তো এইখানেই কিন্তু রবার্ট ক্লাইভ কিন্তু পিকচারে আসছে। রবার্ট ক্লাইভ কিন্তু দক্ষিণ ভারতে বেশ ভালো সাফল্য লাভ করেছে, এবং এখান থেকেই তোমরা নিশ্চয়ই পড়ো সাধারণত ইতিহাসটা, যে কিভাবে ইংরেজরা
বা রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধে জয় এবং পরবর্তীকালে ইংরেজরা গোটা ভারতবর্ষে ক্ষমতা দখল করলো। তো রবার্ট ক্লাইভ কিন্তু এই যে মানে ফোর্ট উইলিয়াম দখল করছে, পুনরুদ্ধার করছে, এবং তারপরে কিন্তু মোটামুটি নবাব কিন্তু ভয় পেয়ে গেল যে ইংরেজদের সঙ্গে মানে ইয়ে করা যাবে না, এবং ইংরেজরা যথেষ্ট শক্তিশালী। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ট্রিটি হলো, সেটা হচ্ছে 9ই ফেব্রুয়ারি 1757 আলীনগরের সন্ধি। তোমরা জানো এই যে কলকাতা শহরের নাম সিরাজদৌল্লা এসে পাল্টে দিয়ে আলীনগর রেখে দিয়েছিল। তো এই ট্রিটি অফ আলীনগর, এতে কি করা হলো যে অনেকগুলো কিন্তু সুযোগ সুবিধা তাদের মানে ইংরেজরা নিয়ে নিল। এইবার দেখলো যে রবার্ট ক্লাইভ দেখলো যে এই নবাবকে সরাতে হবে, আমাদের পছন্দ মতো নবাব বসাতে হবে, নাহলে কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য ঠিক করে করতে পারবো না। সেই কারণেই কিন্তু রবার্ট ক্লাইভ সে কিন্তু বিশাল বিচক্ষণ একজন কূটনীতিবিদ ছিল। তাহলে কি করা যাবে, সরাসরি তো যুদ্ধ করা যাচ্ছে না, তাহলে এইখানে কূটনীতির প্রয়োগ করলো। কূটনীতির প্রয়োগ করলো কি, যে এই নবাব ফ্যামিলিতে যে দ্বন্দ্ব চলছিল সেই ষড়যন্ত্রের অংশ হয়ে পরবর্তীকালে এই মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে পলাশির যুদ্ধে কিন্তু নবাবকে হারিয়ে দিল। নবাব কিন্তু অনেক ক্ষমতাশালী, চাইলে যে কোনো সময়ে কিন্তু তোমার ইংরেজদের তাড়িয়ে দিতে পারতো, কিন্তু এই যে ষড়যন্ত্রের মাধ্যমে বুদ্ধি খাটিয়ে, মানে ইংরেজরা তো খুব ধুরন্ধর ছিল, তো সেই জায়গায় কিন্তু পলাশির যুদ্ধে তারা জয়লাভ করলো। এইবার পলাশির যুদ্ধের জয়লাভের ফলে তারা একটা হিউজ অ্যাডভান্টেজ পেয়ে গেল, অনেকগুলো টাকা পেল, এবং তোমরা জানো 24 পরগনার জমিদারি নিয়ে নিল। এর ফলে কি হলো, কোম্পানি আরও বেশি শক্তিশালী হলো। জমিদারি 24 পরগনার জমিদারি মানে কি, তাহলে হিউজ পরিমাণ রাজস্ব আসছে সেখান থেকে, প্লাস সৈন্য সংগ্রহ করা যাচ্ছে। এই রকম এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরবর্তীকালে বাংলার নবাব কিন্তু ইংরেজদের মানে হাতের পুতুলে পরিণত হলো। এইবার তো দেখা যাচ্ছে যে এই ঘটনাক্রমগুলো পরবর্তীকালে আরও মানে বাড়ছে, অনেকগুলো ঘটনা আছে, সেগুলো আর যাচ্ছি না। পরবর্তীকালে একটা নির্ণায়ক যুদ্ধ হচ্ছে, সেইটা হচ্ছে ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ, যেইখান থেকে কিন্তু কোম্পানির ভাগ্যটা টোটালি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এই বক্সার যুদ্ধই কিন্তু একটা মানে যুদ্ধ ছিল যেইটা অরিজিনালি ভারতবর্ষে ইংরেজদের ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করেছিল। পলাশির যুদ্ধের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বক্সার যুদ্ধ। কেন, একটু পরেই তোমরা বুঝতে পারবে। দেখো বক্সার যুদ্ধ হয়েছিল কার সঙ্গে, সুজাউদ্দৌলাকে নবাব আওয়াধ এবং মীর কাসিমকে বাংলার নবাব। তোমরা জানো যে মীর কাসিম পালিয়ে গিয়ে বিহারে চলে গিয়েছিল এবং ইংরেজদের ভয়, এবং পরবর্তীকালে সেখান থেকেও পালিয়ে যায় এবং নবাব আওয়াধের কাছে গিয়ে আশ্রয় নেয়। এবং শাহ আলমকে মুঘল সম্রাট, যার তেমন কোনো ক্ষমতা নেই কিন্তু। তো এই তিনজন, তারপরেও দেখো এই তিনজনের সম্মিলিত বাহিনী ভার্সেস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দুজনের যুদ্ধ কোথায় হচ্ছে, বক্সারে। বক্সার কোথায় তোমরা জানো, এই ভারতবর্ষের ম্যাপটা যদি দেখো, এইখানে যদি বিহার হয়, তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে। এইটা উত্তরপ্রদেশ, এইখানে বিহার, এইটা বেঙ্গল। এই উত্তরপ্রদেশ, বিহার, বেঙ্গলের এইখানে বক্সার বলে একটা জায়গা আছে। তোমরা যদি বিপিএসসির জন্য ডিস্ট্রিক্ট দিয়ে দেখে থাকো, বক্সার বলে আলাদা একটা জেলা আছে। সেই বক্সার জেলার কথা কিন্তু আমরা বলছি। সেই বক্সারে কিন্তু যুদ্ধটা হয়েছিল কার সঙ্গে, এই তিনজন। দেখো মানে আওয়াধের নবাব একমাত্র ক্ষমতাশালী ছিল, তারপরেও দুটো প্রদেশের নবাব প্লাস মুঘল সম্রাট মানে মুঘল বাদশাহ, তার সম্মিলিত বাহিনী পরাজিত হচ্ছে কার কাছে, হেক্টর মুন্ডোর কাছে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তাহলে সাইকোলজিক্যালি তোমরা যদি দেখো, এইটা কিন্তু ইংরেজদের কাছে হিউজ একটা ভিক্টরি ছিল। এবং হেক্টর মুন্ডো এত সুন্দর স্ট্র্যাটেজি লাগাতো, মাত্র 7,000 সৈন্য নিয়ে কিন্তু 40,000 সৈন্যকে হারিয়ে দিয়েছিল। তো এই যে মানে এই যে বললাম না, প্রত্যেকটা যুদ্ধে, পরীক্ষাও একটা যুদ্ধ, তুমি কত কম রিসোর্স নিয়ে ইয়ে করছো সেটা বড় কথা নয়, তোমার স্ট্র্যাটেজিটা কি সেইটা বড় কথা। তুমি তোমার কাছে এক গাদা বই থাকতে পারে, বাট তুমি সেটা ইউটিলাইজ কিভাবে করছো সেইটা কিন্তু ডিপেন্ড করছে তুমি এক্সামে ক্র্যাক করতে পারবে কি পারবে না। তো হেক্টর মুন্ডো এত সুন্দর স্ট্র্যাটেজি লাগাতো যে এই যুদ্ধ কিন্তু অনায়াসে হেক্টর মুন্ডো কয়েক ঘন্টার মধ্যে কিন্তু
একদম মানে ইংরেজদের তোপের কাছে কিন্তু মুঘল বাহিনী কিন্তু টিকতে পারল না। এইবার তার ফলে কি, এই যে নবাব আবদ সুজাউদ্দৌলা হারলো, মীর কাসিম হারলো, শাহ আলম হারলো। এইবার যেটা হলো সেটা হচ্ছে ট্রিটি অফ এলাহাবাদ। এবার ট্রিটি অফ এলাহাবাদে কি হলো, দেখো মানে বক্সার যুদ্ধ হচ্ছে অক্টোবরের 64-তে, ট্রিটি অফ এলাহাবাদ হচ্ছে 65-তে। এই সময় তোমাকে বুঝতে হবে যে ইংরেজরা বুঝতে পারলো যে আমরা হারিয়ে দিয়েছি, কিন্তু এই নবাব এবং মুঘল বাদশাহকে যদি আমরা মেরে ফেলি তাহলে কিন্তু আমাদের বিরাট বড় একটা ক্ষতি হতে পারে। তাহলে সমস্ত ভারতবর্ষের দেশীয় রাজারা কিন্তু আমাদের উপর আক্রমণ করতে পারে বা মারাঠারা আক্রমণ করতে পারে, যেইটা আমরা কিন্তু মানে যার সামনে আমরা টিকতে পারবো না। তো তখন কিন্তু আবার রবার্ট ক্লাইভকে ডাকা হলো, যে রবার্ট ক্লাইভ খুব কূটনীতিবিদ, তাকে আনা হলো যে এর সঙ্গে কিভাবে ডিল করা যায়। তো এরা কি করলো, যে আমরা তো ব্যবসায়ী, আমরা তো ব্যবসা করব, আমাদের এখনই কিন্তু রাজনৈতিক ক্ষমতা ওইভাবে নেওয়ার দরকার নেই। তাহলে নিল কি এরা, দেওয়ানি রাইট, দেওয়ানি মানে রাজস্ব সংগ্রহের রাইট, বাংলা বিহার উড়িষ্যা। এবার বাংলা বিহার উড়িষ্যা তখনকার মধ্যে শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর মধ্যে সব থেকে উর্বর জমি হচ্ছে এই বাংলা প্রদেশে। তো এখানকার দেওয়ানি রাইট অর্থাৎ রাজস্ব যদি নিয়ে নেওয়া যায় তাহলে পুরো ক্ষমতাটাই তো, মানে মূল তাদের উদ্দেশ্য কি, টাকা, মানে টাকা পয়সা ইনকাম করা, মুনাফা তৈরি করা। তো সেই জিনিসটাই যদি পেয়ে যায় তাহলে নবাবকে মেরেই বা কি, বরং নবাবের কাছ থেকে, কারণ তোমাকে এটা বুঝতে হবে শাহ আলম কিন্তু হচ্ছে মুঘল বাদশাহ, অতএব সে তার রাইট আছে যে কোনো প্রদেশে সে আমাদের অধিকার দিতে পারে। তাহলে তার কাছ থেকে কায়দা করে ব্যবসায়িক ব্যবসার জন্য তো নিয়েই নিল, ফ্রি ট্রেড তো নিয়েই নিল, সঙ্গে দেওয়ানি অধিকারটাও তারা ক্যাপচার করে নিল, যাতে অর্থনীতিটা তার মধ্যে সম্পূর্ণ থাকে। কিন্তু প্রশাসন চালানোর দায়িত্ব কিন্তু সেইভাবে নিল না। কেন নিল না, যে ওই সব দায়িত্ব বাইপাস করে দিল, যে ওই নবাবরা একটা পরিমাণ টাকা দিয়ে দেওয়া হবে এবং তারা প্রশাসন চালাবে। অর্থাৎ ব্যাপারটা কিরকম হলো, ধরো তোমার ঘরে কেউ একজন চাকরি করে, 10 জনের ফ্যামিলি। এবার বাইরে থেকে কেউ এসে তোমার 50,000 টাকা স্যালারি, 50,000 টাকা তোমার কাছ থেকে নিয়ে নিল, 2,000 টাকা তোমাকে ধরিয়ে দিল, বলল এই 2,000 টাকায় তোমাকে সংসার চালাতে হবে। তাহলে তুমি কি সংসার চালাতে পারবে? ঘরে লাগবে দ্বন্দ্ব, সমস্যা হবে, খাবার পাবে না, অনাহারে মরবে। তো ইংরেজরা সেই জিনিসটাই করলো, যে টাকা মানে রাজস্বটা নিয়ে নিল, বাকি প্রশাসন দায়িত্ব, যে কোথায় সেচ ব্যবস্থা উন্নতি করতে হবে, কোথায় রাস্তাঘাট বানাতে হবে, সেইটা নবাবরা দেখে নেবে। তো এইখানেই কিন্তু তোমরা দেখবে এইভাবে ডুয়েল গভর্নমেন্টের প্রতিষ্ঠা হলো, এবং এইভাবেই কিন্তু ব্রিটিশরা ধীরে ধীরে কিন্তু ভারতবর্ষের যে রাজনৈতিক ক্ষমতা সেটাও পরবর্তীতে দখল করবে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি বোঝা গেল। এর ফলে কি হলো, ব্রিটিশ যে রুলটা শুরু হচ্ছে তার একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে দেখা গেল। এবার অর্থনীতি যদি ভেঙে পড়ে তাহলে সব ক্ষেত্রেই অসুবিধা হবে। তারা রেভিনিউ পলিসি আনছে নতুন নতুন, তোমরা জানো, পার্মানেন্ট সেটেলমেন্ট আনছে, তার রায়তরি বন্দোবস্ত আনছে। তো এতে কি হলো, কৃষির ওপর কিন্তু ব্যাপক চাপ পড়লো। দেখো তাদের তো কোনো দায়িত্ব ছিল না, তারা যতটা পারতো শুষে নিত। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই কৃষক বিদ্রোহ বা বিভিন্ন ট্রাইবাল আপরাইজিং আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা একদম প্রথম দিকের যদি দেখি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ আমরা বাংলায় দেখতে পাবো 1780। পাইক বিদ্রোহ তোমরা জানো উড়িষ্যার ক্ষেত্রে দেখবে যে পাইকরা তাদের যে কাজ হারিয়েছিল, জমিনদার লাঠিয়াল হিসাবে কাজ করত, তো তারা কাজ হারিয়ে তারা বিদ্রোহ করলো, পাইক বিদ্রোহ উড়িষ্যার ক্ষেত্রে। চুয়ার বিদ্রোহ তোমরা দেখতে পাবে এবং সাঁওতাল বিদ্রোহ দেখতে পাবে। এরকম অনেক বিদ্রোহ আছে যেগুলো তোমরা কিন্তু ইতিহাসে পাবে। এইবার প্রশ্ন হচ্ছে, এইটা কি ন্যাশনাল মুভমেন্টের পার্ট? দেখো এইটা নিয়ে বিতর্ক আছে। ন্যাশনাল মুভমেন্ট কিন্তু একদিনে হঠাৎ করে ন্যাশনালিজম গড়ে ওঠেনি, এটা কিন্তু ধীরে ধীরে গড়ে উঠেছে, এবং এই বিদ্রোহগুলো কিন্তু কোনো না কোনোভাবে ন্যাশনালিজমকে গ্রো করার ক্ষেত্রে সাহায্য করেছে। কিন্তু এই বিদ্রোহগুলো পুরোটাই দেখবে আঞ্চলিক বিদ্রোহ, বাংলার কিছু জেলায় হচ্ছে, উড়িষ্যার কিছু জেলায় হচ্ছে, বিহারের কিছু জেলায় হচ্ছে, তার সন্ন্যাসী বাংলা কেন্দ্রিক, পাইক উড়িষ্যা কেন্দ্রিক, চুয়ার বিহার এই কেন্দ্রিক, সাঁওতাল বিদ্রোহ তোমরা জানো যে এই বিহার ঝাড়খণ্ড এই লাগোয়া এলাকা কেন্দ্রিক। তাহলে কি এগুলো হচ্ছে আঞ্চলিক বিদ্রোহ। সর্বপ্রথম আমরা দেখতে পেলাম যেটা গোটা ভারতবর্ষ, বিশেষ করে উত্তর ভারতের
একদম বাংলা থেকে একদম উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি এই এরিয়ায় যদি আমরা বিদ্রোহ দেখি, সেইটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ, যেটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা প্রথম ফ্রিডম স্ট্রাগল হিসাবে আমরা ধরতে পারি। এবং এই জন্যই কিন্তু আমাদের পড়াটা শুরু হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ থেকে। তাহলে বিষয়টা পরিষ্কার হলো যে কোন জায়গা থেকে আমরা শুরু করছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসলো। এইবার এই যে পাইক বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এগুলো খুব সামান্য আকারে কিছু ইনফরমেশন তোমাদের জানতে হবে, যেইটা আমি তোমাদের নোট আকারে দিয়ে দেব। আদারওয়াইজ তোমাদের খুব বেশি মাথা ব্যথার কারণ নেই। এই যে ব্যাকগ্রাউন্ডটা বললাম, এইটা কিন্তু তোমাদের মাথার মধ্যে থাকলে কি হবে, বিষয়টা বুঝতে সুবিধা হবে। এর পরবর্তী সময়ে তুমি যদি ইতিহাসের ছাত্র নাও হও, তোমার একটা ধারাবাহিকতা থাকলো এবং তুমি কিন্তু আরামসে তোমার মানে মাইন্ড ম্যাপ করে নিতে পারবে যে কিভাবে অ্যাকচুয়ালি এই মহাবিদ্রোহ এবং ন্যাশনালিজমে এসে আমরা পৌঁছাচ্ছি। তাহলে এই প্রথম ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা প্রথম মহাবিদ্রোহ শুরু হচ্ছে 1857 খ্রিস্টাব্দে, এবং এটাকেই আমরা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলছি, এবং আমরা এটাকে ধরে নিতে পারি যে ন্যাশনালিজমের একদম শুরু। ঠিক, এর পরবর্তী সময়ে কংগ্রেস প্রতিষ্ঠা হবে, তারপরে নরমপন্থী আন্দোলন আসবে, গান্ধী এরা আসবে, এবং আলটিমেটলি আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হব। এই যে আমি পুরো গল্পটা বললাম, এটাই হচ্ছে প্রেক্ষাপট, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যার থেকে আমরা ন্যাশনালিজমে প্রবেশ করব। ঠিক বোঝা গেল? এইবার আমি এতক্ষণ যেটা পড়ালাম, বোঝালাম, এইখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে আনমিউট করে আমাকে বলতে পারো যে মানে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হলো বা কোন জায়গাটা বুঝতে পারলে না। পুরো যে আমি গল্পটা বললাম, সেইখানে তোমাদের কোন জায়গাটায় বুঝতে বা কোনো প্রশ্ন যদি মনের মধ্যে থেকে থাকে তাহলে করতে পারো। বেশ, প্রশ্ন নেই, তাহলে আমরা এগিয়ে যাই। হুম, স্যার একটা কথা বলো। বলতে পারি? দাদা একটা কোশ্চেন, একটা হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, অবশ্যই কোশ্চেনই তো করতে বলছি। বলছিলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠন করা হয় তখন ভারতবর্ষ, হ্যাঁ বলি, ইস্ট শুনতে হ্যাঁ পাচ্ছেন তো? বলো সচিন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠন করা হয়, হ্যাঁ বলি, আমাদের ভারতবর্ষের সম্রাট আকবর তো নাকি না শাহজাহান, কোনটা মানে দুটোর মধ্যে এসেছিল? শাহজাহান আপনার জাহাঙ্গীরের সময় এসেছিল, তোমার কোশ্চেনটা মানে যখন গঠন করা হয় তখন মানে আমি জানতে চাই তখন শাহজাহান ছিল, আকবর হবে তো ওটা কোশ্চেনটা। আমি তো বললাম যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয় তখন আকবর, ঠিক আছে, 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হচ্ছে, এবং 1605-এ আকবর মারা যাচ্ছে। বুঝতেই পারছো? তো এইটা অনেক সময় আসে কোশ্চেন অন্য অন্য প্রসঙ্গে, বা যখন ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠন হচ্ছে তখন ভারতবর্ষের বা দিল্লি সিংহাসনে কে বসেছে। তো তোমাদের ক্ষেত্রে এটা আসবে না, ঠিক আছে। এইবার আসা যাক যে তাহলে আমরা এই অবধি এসে পৌঁছালাম, এইবার আমরা পড়ব কোথা থেকে। এইখানে দেখছো যে এনসিইআরটির পঞ্চম অধ্যায়ের 1857 সালের গণবিদ্রোহ এবং পরবর্তী ঘটনা প্রবাহ, এটাই আমাদের মূল পড়ার জায়গা। এইবার এইখানে যদি তোমরা পড়ো তাহলে দেখো একটু যে এই জায়গাটা তোমাদের খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এইখানে প্রথমত ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে যে মহাবিদ্রোহটা হচ্ছে কেন। একটু আগেই কারণটা আমি বলার চেষ্টা করলাম, আরও সুন্দর করে স্পেসিফাই করে কারণটা আমি বুঝিয়ে দিই যে এই যে মহাবিদ্রোহ, হঠাৎ করে তো মহাবিদ্রোহ শুরু হলো না, তার পিছনে কি কি কারণ ছিল। দেখো, এনফিল্ড রাইফেলের ব্যবহার, এটা ছিল প্রত্যক্ষ কারণ। তোমরা বিশ্বযুদ্ধ যখন পড়ো তখন প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণ এসব পড়ো। তো এই যে মহাবিদ্রোহটা হলো, এর
প্রত্যক্ষ কারণ তো এনফিল্ড রাইফেল, কিন্তু পরোক্ষ কারণগুলো কি ছিল? এই যে বললাম যে তারা দেওয়ানিটা অধিকার করে নিচ্ছে, ধীরে ধীরে শোষণটা বাড়াচ্ছে, তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, শুধুমাত্র ট্যাক্স বাড়িয়েই যাচ্ছে, দুদিন পর পর কৃষকরা না খেয়ে মারা যাচ্ছে, বিদ্রোহ তো হবেই, মানুষের পিঠ যখন ঠেকে যাবে তখন তো বিদ্রোহ হবেই। তো এইখানে যদি আমরা মূল কারণগুলো দেখি, সেইটা হচ্ছে যে ইকোনমিক কারণ ছিল, যে ব্রিটিশদের মানে পলিসি যেটা হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল যে অর্থনৈতিক ব্যবস্থা সেইটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। দেশীয় যে সমস্ত শিল্প উৎপাদন সেগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এবং পলিটিক্যাল কারণের মধ্যে তোমরা জানো মানে সত্যবিলোপ নীতি, ডালহৌসি সত্যবিলোপ নীতি, যেগুলো দেশীয় রাজ্যগুলোকে ক্যাপচার করার একটা ইয়ে ছিল। এছাড়া তোমরা জানো সোশিও রিলিজিয়াস কজের মধ্যে যদি আমরা দেখি যে খ্রিস্টান মিশনারিরা আসছে, ধর্ম পরিবর্তন করছে, এইটা কিন্তু গোঁড়া হিন্দু বা গোঁড়া মুসলিম কেউ কিন্তু ঠিকঠাকভাবে মেনে নিচ্ছে না। খ্রিস্টান মিশনারিদের মানে পুরোপুরি ছুট দিয়ে দেওয়া হচ্ছে। এবং এছাড়াও তোমরা দেখবে ওই সময় ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার হচ্ছে, ক্রাইমিয়া ওয়ার হচ্ছে, যেখানে ইংরেজরা হেরে যাচ্ছে। দেখো ব্রিটিশরা দীর্ঘদিন কিন্তু হারেনি। তো প্রথম যে মানে 1838 খ্রিস্টাব্দে অ্যাংলো আফগান ওয়ার হচ্ছে, সেইখানে কিন্তু ইংরেজরা হেরে যাচ্ছে। তাতে কি বোঝা যাচ্ছে যে ইংরেজরা হারবে না, বা শ্বেতাঙ্গরা যে একদম মানে কি বলবো যে কখনোই হারে না এরকমটা নয়, এরাও হারতে পারে যদি ঠিকঠাকভাবে যুদ্ধ করা যায়। তো এইরকম একটা এক্সপ্রেশন থেকে, এবং পরবর্তীকালে এইখানেও দেখো যে এখানে দেওয়া আছে রাজন্যবর্গ, কৃষক, জমিদার, উপজাতি, সেনাবাহিনী প্রভৃতি এর স্বার্থ কিভাবে ক্ষুণ্ণ হয়েছিল এবং কিভাবে আত্মমর্যাদা সম্পন্ন ভারতবাসী এগুলোকে প্রতিহত করেছিল। তার মানে এই যে মানে প্রত্যেকের কিন্তু স্বার্থে আঘাত লাগছে, এবং স্বার্থে আঘাত লাগার পরেই কিন্তু তারা প্রতিক্রিয়াটা দিচ্ছে। এবং ক্ষমতাহীন নবাবের কথা তোমরা দেখতেই পাচ্ছ, যে এই যে নবাব জমিদার এরা কিন্তু ধীরে ধীরে কিন্তু তাদের ক্ষমতাটা হারাচ্ছে। এবং দেখবে যে শূদ্র অস্ত্র আইন অনুযায়ী সঠিক সময়ে যদি জমিদাররা ট্যাক্স না দিতে পারছে, তারা জমিদার থেকে বিচ্যুত করা হচ্ছে, জোরদার তৈরি হচ্ছে। এবং তোমরা দেখবে যে এই বর্ধমানের যে জমিদার ছিল তার জায়গা নিলাম করে দেওয়া হচ্ছে, কারণ তিনি হচ্ছেন ট্যাক্স দিতে পারেননি। তো এই যে ঘটনাগুলো হচ্ছে, এইটাতে কিন্তু মানে ভারতীয় যে সমস্ত শাসক গোষ্ঠী তারাও কিন্তু অসন্তুষ্ট হচ্ছে। দেখো সাধারণ মানুষের প্রতিরোধ তো ছিলই, কিন্তু মহাবিদ্রোহ এত বড় একটা আউটকাম কেন দিতে পারলো? কারণ লিডারশিপ মোটামুটি জমিদার, জোতদার এদের তরফ থেকে এসছিল, এবং যারা প্রাদেশিক শাসক তাদের তরফ থেকে এসছিল। তো তোমরা এইটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়বে, তবেই কিন্তু তোমরা এইটা থেকে কোশ্চেন পাবে, এবং লাইন ধরে ধরেই কোশ্চেন পাবে। এইখানে দেখো যে তারপরে কিভাবে ঝাঁসির রানীর থেকে মানে তোমরা এইখানে যদি দেখো পরবর্তী সময়ে এই ঝাঁসির রানীর সম্পর্কে কি বলা আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এইখানে দেখো 1801 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি অযোধ্যার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, ওই যে বললাম একটু আগেই। তারপরে কি হলো, 1856 খ্রিস্টাব্দে কুশাসনের অভিযোগে লর্ড ডালহৌসি কিন্তু ওই রাজ্যটিকে দখল করে নেয়। দেখো এটার কোনো যুক্তিই হয় না, মানে শুধুমাত্র একটা অজুহাত লাগবে, সেই কারণে কিন্তু এই যে আওয়াদের যে ক্ষমতা সেইটা থেকে বিচ্যুত করা হলো। এবং আরও কি কি দেখো, যে 1849 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কি ঘোষণা করলেন, দ্বিতীয় বাহাদুর শাহর মৃত্যুর পর লালকেল্লা থেকে রাজ পরিবারকে সরিয়ে দেওয়া হবে। আরে বাবা, ওটা তো তাদের মানে পূর্বপুরুষরা বানিয়েছে পৈতৃক সম্পত্তি, তো সেইখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে, এটা কি তারা ভালোভাবে মেনে নেবে? নিশ্চয়ই মেনে নেবে না। 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং কি বলা হচ্ছে, যে দ্বিতীয় বাহাদুর শাহই হচ্ছে শেষ মুঘল সম্রাট, তারপরে আর ইংরেজরা কাউকে সম্রাট টম্রাট বলে মানবে না, অর্থাৎ তাদেরকে আর যে ভাতা দিত সেই ভাতা কিন্তু আর দেবে না। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রাজা রামমোহন রায়ের ঘটনাটা, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল, কেন ইংল্যান্ডে পাঠিয়েছিল, যে তাতে মানে বাদশাহের ভাতাটা একটু বাড়ানো যায়। তোমরা জানো যে ইংরেজদের কাছ থেকে ভাতা পেত, তো এইটা যদি বাদশাহ টাইটেলটাই উড়ে যায় তাহলে তো ভাতা দেওয়ার আর কোনো প্রসঙ্গই আসে না। দেখো ইংরেজদের বাদশাহ টাইটেল নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু
তারা যে ভাতাটা দিত সেইটা বন্ধ করবে বলে এই অজুহাতটা দিচ্ছে। তো অবভিয়াসলি মুঘল যারা রয়েছে শাসক এবং তাদের পরিবার, তারা কি ভালোভাবে মেনে নেবে? ভালোভাবে মেনে নেবে না। এবং এইখানে দেখো প্রত্যেকটা ঘটনা খুব সুন্দর করে কিন্তু বলা আছে। তো এই জায়গাটা তোমাদের খুব খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে। এই কিভাবে ব্যারাকপুর থেকে সিপাহী বিদ্রোহর শুরু হচ্ছে, মঙ্গল পাণ্ডের ফাঁসি হচ্ছে, কবে ফাঁসি হচ্ছে, কোন ডেটে ফাঁসি হচ্ছে, এনফিল্ড রাইফেলের ব্যাপারটাই কি, এই তারপরে এই দিল্লি কিভাবে তারা দখল করছে এবং পরবর্তীকালে কিভাবে ছড়িয়ে পড়ছে বিদ্রোহটা, এবং কে কোথায় নেতৃত্ব দিচ্ছে, তাই না? এই যে দেখো যে কানপুরে কে নেতৃত্ব দিচ্ছে, দিল্লিতে কে নেতৃত্ব দিচ্ছে, এবং ঘটনাগুলো তোমরা যদি দেখো যে প্রথমত হচ্ছে 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ মঙ্গল পাণ্ডের ফাঁসির সাজা হচ্ছে, এবং 6ই এপ্রিল তাকে কিন্তু ফাঁসি দেওয়া হচ্ছে। এবং 24শে এপ্রিল মিরাট, মিরাট বলতে এইটা হচ্ছে উত্তরপ্রদেশ বা দিল্লির কাছাকাছি, দিল্লি থেকে 60-70 কিলোমিটার দূরে হচ্ছে মিরাট। মিরাটে হচ্ছে সেনা ছাউনি ছিল। এইবার সেইখানে কিন্তু বিদ্রোহ ছড়িয়ে পড়ছে। দেখো 6 এপ্রিল 24শে এপ্রিল, তো এখনকার মতন তার সোশ্যাল মিডিয়া নেই যে সঙ্গে সঙ্গে বিদ্রোহ ছড়িয়ে পড়বে, খবর যেতেও তো সময় লাগে। তো এবং 9 মে এবং 10ই মে এই সময়টায় দেখবে যে মিরাট থেকে অনেক যারা দেশীয় মানে সেনা ছিল, যারা ব্রিটিশদের অধীনে কাজ করতো, তারা গিয়ে দিল্লি দখল করছে এবং দিল্লির নবাব দ্বিতীয় বাহাদুর শাহকে শাহেনশাহী হিন্দুস্থান ঘোষণা করছে এবং বলছে আবার আমরা মুঘল সাম্রাজ্যের ঐতিহ্য ফিরিয়ে আনবো। এইসব মানে গল্প তারা ফাঁদছে যে মুঘল সাম্রাজ্য আবার ফিরিয়ে আনা হবে, ইংরেজদের তাড়িয়ে দেওয়া হবে, ফিরিঙ্গিদের মারো কাটো। এবং তাদেরকে মানে ইংরেজদেরকে কিন্তু প্রচুর পরিমাণে দিল্লিতে মানে কি মারা হচ্ছে, এবং অনেক ইংরেজরা পালিয়ে বেঁচেছে, মানে তাদেরকে ফিরিঙ্গি বলা হতো, জানো, মারো ফিরিঙ্গিকো, এরকম মানে নারা দিয়ে তারা কিন্তু ইংরেজদেরকে মেরেছিল। এবং তার মানে কনসিকুয়েন্স হিসাবে দেখো পরবর্তীকালে কানপুরে, লখনৌ, এলাহাবাদ, বারেলি, বারাণসী, প্রত্যেকটা অল ওভার নর্থ ইন্ডিয়ায় কিন্তু পুরো ইয়েটা ছড়িয়ে যাচ্ছে। এবং তোমরা দেখবে নানা সাহেব, তাতিয়া টোপি, বেগম হজরত মহল লখনৌতে বিয়ে দিয়েছিল, এইটা কিন্তু একটু মনে রাখবে, কারণ মহিলা তো কোশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে। তো এরপরে তোমরা জানো যেই প্রশ্নটা এসেছে তোমাদের একটু দেখাই, এই প্রশ্নটা তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো এনসিইআরটি থেকেই তুলে দিয়েছে, বিহারের প্রাক্তন জমিদার কুনওয়ার সিং, এটা এসেছিল যে বিহারে কে নেতৃত্ব দিয়েছিল, কুনওয়ার সিং। তাহলে এটা কিন্তু এনসিইআরটিতে আছে বলেই, স্যার এটা স্যার স্টেটে স্টেটেও এসেছিল। এসেছিল, বিপিএসসিতেও এসেছিল, ঠিক আছে? বিপিএসসিতেও তুমি ওই কোশ্চেন পাবে, বিপিএসসি টিআরিতে স্পেসিফিক্যালি আমি যদি বলি। তো এইখান থেকে তোমরা কতগুলো কোশ্চেন আশা করতে পারো? একটা, ম্যাক্সিমাম দুটো। তাহলে একটার জন্য এতগুলো পড়তে হবে? অবশ্যই। এই মানে তিল কুড়িয়ে কুড়িয়েই তাল করতে হবে। এই যে কয়েকটা পেজ রয়েছে, এইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এইবার প্রশ্ন হলো, স্যার এইটুকু পড়লেই কি হয়ে যাবে? দেখো এইটুকু পড়লে তো ম্যাক্সিমামটা হয়ে গেল, এর পরেও কিন্তু আমি তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন দেব। এইটা খুব শর্ট নোট আকারে দেব, কিছু চার্ট দেব যে কোথায় কে বিদ্রোহ তে নেতৃত্ব দিয়েছিল। তো তাতে কি হবে, তোমার এই পুরো প্রিপারেশনটা 100% হবে। এইটা ধরো 80 থেকে 90% মানে এই টপিকটা হলো। তারপরেও যেগুলো এক্সট্রা ইনফরমেশন, যেগুলো তোমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন এক্সট্রা করে, সেইটা কিন্তু আমি এক্সট্রা করে প্রোভাইড করব, ঠিক আছে? তো তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। এরপরে আমরা কিন্তু ন্যাশনাল কংগ্রেসের দিকে যাব। তার আগে 85-র আগে, ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা, যেমন জমিদার সভা, মাদ্রাজ মহাজন সভা, এগুলো সম্পর্কে স্বল্প বিস্তর আমরা জানব। তারপরে আমরা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ঢুকবো এবং আমাদের যে ন্যাশনাল মুভমেন্টের মূল পার্ট, বিশেষ করে নরমপন্থী এবং পরবর্তীকালে চরমপন্থী এবং গান্ধী এরা, এবং সাইড বাই সাইড নেতাজির যে কার্যকলাপ এবং
যে সমস্ত রিভলিউশনারি কার্যকলাপ এগুলোও কিন্তু আমরা দেখব, ঠিক আছে। এবং এর মধ্যে দিয়েই কিন্তু আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা শেষ করব। অসহযোগ, আইন অমান্য থেকে শুরু করে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সবগুলোই আমরা কভার করব, এবং বেসটা থাকবে আমাদের এনসিইআরটি, এবং ওই যে বললাম যেটুকু পড়লে তো পড়লে, তারপরেও আমি এক্সট্রা ইনফরমেশন কিছু দেব যেইটাতে তোমাদের 100% মানে ওই টপিকটা কভার হবে। বোঝা গেল পুরো স্ট্র্যাটেজিটা? তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে এই যে এনসিইআরটির যে টপিকটা, যেটা আমি দিলাম 3টে ভাষাতেই দেওয়া আছে, তোমার যে ভাষাতে প্রয়োজন সেই ভাষাতে পড়ো, কিন্তু তুমি এর মধ্যে থেকেও চাইলে একটা খুব শর্ট নোট বানিয়ে নিতে পারো, যেইটা হচ্ছে ধরো 10 থেকে 15টা ফ্যাক্ট, যে কে কোথায় নেতৃত্ব দিয়েছিল, কত সালে কার কি ফাঁসি হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো যেটা রয়েছে ডেট সহ মনে রাখবে। যেইটা এনসিইআরটি ডেট দেওয়া আছে, শুধু সাল নয়, ডেট সহ মনে রাখবে, কারণ দেখবে বিপিএসসিতে ডেট উল্লেখ করে দেওয়া আছে। তো এই বিষয়টা আশা করি তোমাদের কাছে পুরো পরিষ্কার। আশা করি এইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপরে যদি কখনো কোনো সমস্যা হয়, যখন রিভাইজ ক্লাস আমরা নেওয়ার সুযোগ পাবো, তখন তোমরা, বা ডাউট ক্লিয়ারিং কোনো সেশন যদি হয়, তখন আমরা কিন্তু নেব। আপাতত তোমাদের দায়িত্ব হচ্ছে এই 6-7 পাতা তোমরা খুব ভালো করে খুঁটিয়ে আন্ডারলাইন করে যেভাবে খুশি তোমাদের পড়ে, এইখান থেকে যদি কোশ্চেন আসে যেন ছাড়া না হয়, ঠিক? এবার বলো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি যে স্ট্র্যাটেজি বললাম। স্যার, এক্ষুনি যেটা দেখালেন ওটা ওটা স্যার কোন কি ক্লাসের বলছো? বই? এক্ষুনি স্যার যেটা দেখালেন এক্ষুনি স্ক্রিনে যে হ্যাঁ, বইটা পেজগুলো, ওটা কোন ক্লাসের স্যার? এটা ক্লাস 8-এর। তোমাদের বলে দিয়েছি না যে কোনটা কোনটা কিভাবে পড়তে হবে, পিডিএফ দিয়ে দিয়েছি। এটা তো ক্লাস 8-এর বই দেখালাম, হ্যাঁ হ্যাঁ 8-এর যে মহাবিদ্রোহের চ্যাপ্টার সেইটা, আচ্ছা। ঠিক? আর কারো কোনো প্রশ্ন? বেশ, তাহলে আজকে আপাতত এই অবধি। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাস ন্যাশনাল মুভমেন্টের ওপরে এগিয়ে যাব, এবং সেই সঙ্গে বলছি সাবজেক্ট ধারাবাহিকভাবে যেন প্রস্তুতি থাকে, ঠিক? সাবজেক্ট কিন্তু কমজোরি করলে হবে না, এবং সাবজেক্টের গ্রুপগুলোতে কোনো অ্যাক্টিভিটি নেই। তোমরা কেন নিজেরা আলোচনা করে পড়াশোনা করছো না? স্যার আমার একটা প্রশ্ন হ্যাঁ ছিল। বলো। আজকের টপিকের নয়, এটা আজকের টপিকের একটু বাইরে হচ্ছে, হ্যাঁ বলো, করতে পারি কি কি? বলছো? বলছি আমাদের যে গভর্নর জেনারেল ছিলেন, মানে লাস্ট ভারত স্বাধীন হওয়ার আগে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন তো, কিন্তু তিনি তো ভাইস রয় ছিলেন। তো ভাইস রয় পদটা কি আবার মানে স্বাধীনতার পর সেটা কি গভর্নর জেনারেল পদে রূপান্তরিত হয়েছিল, না ভাইস রয় ছিল? দেখো, এই যে মহাবিদ্রোহ হচ্ছে, মহাবিদ্রোহের পর ভারত শাসন আইন হচ্ছে 58-তে, 1858 ভারত শাসন আইন। সেখানে কি বলেছে? গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়। ভাইসরয় কথাটার অর্থই হচ্ছে রাজপ্রতিনিধি, ঠিক আছে। এবার তোমাকে বুঝতে হবে, এতদিন গভর্নর জেনারেল বলা হতো, কিন্তু মানে 58-র পর থেকে গভর্নর জেনারেল ওই পদটা তো ছিলই, সেই সঙ্গে ভাইসরয় অর্থাৎ রাজপ্রতিনিধি ইয়েটা যুক্ত হচ্ছে এর সঙ্গে। কেন রাজপ্রতিনিধি যুক্ত হচ্ছে না? ব্রিটেনের রানী নিজে তার ভারতবর্ষের শাসনভার তিনি নিজের হাতে তুলে নিচ্ছেন, এবং সেই রাজপ্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় ভারতবর্ষের শাসন করছে, এবং এইটা টিল একদম আমাদের যে স্বাধীন ভারতবর্ষ হচ্ছে সেই অবধি কিন্তু টিকে থাকছে, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছিলাম আপনি বললেন যে 6-7 পাতার যে পিডিএফ আছে, তো আজকে আমি প্রথম জয়েন করলাম, তো পিডিএফটা কি এই আগে প্রশ্নের দিয়েছিলেন না উত্তর আমি এখানে দেব না, দিবেন? আমি পরে, তুমি আমাকে মেসেজ করবে, আমি আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ আরেকটা বলো। প্রশ্ন ছিল স্যার, যে 1857
যে 1857 সালের মহাবিদ্রোহের পরে থেকে যা কোশ্চেন আনসার আসবে নাকি স্যার? না, 1800 মহাবিদ্রোহের 1800 আগের থেকে কোশ্চেন আসবে না এমনটা নয়, ঠিক আছে, কিন্তু সেটার আসার সম্ভাবনা খুব কম, এবং যেটুকু আসবে ওই যে বললাম আমি এক্সট্রা ইনফরমেশন যেটুকু দেবো সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, হুম, ঠিক আছে। হুম, হ্যাঁ স্যার। আর 1857 পর থেকে কত দূর পর্যন্ত? 47 অবধি। হুম, 1947। হ্যাঁ ঠিক আছে, ওখান থেকে পড়বো স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতন এই অবধি। দাদা, হ্যাঁ বলো। একটা একটা কথা দাদা বলার একটা হুম, একটা বলো। কথা বলবো আমি। বলছি যে ক্লাস শুরুর আগে আপনি ওই হিস্ট্রির পিঙ্কুদাকে একটা কথা বলছিলেন, ওইটা আমি মিস করে গেছি, মানে আমি শুনতে পাইনি। ওটা কি বলছিলেন যে অনেক আপনি পিডিএফ দেবেন কিন্তু যেগুলো জোর দিয়ে পড়তে বলবো সেগুলোই মানে বেশি করে দেখবে, ওই কথাটা একটু মানে আমাকে বলবেন কি? দেখো, আসলে আমি তো মানে তোমাদের কানেকশনটা একটুখানি সিলেবাসটা কেটে গেছিল নির্দিষ্ট শুনতে করে পাইনি। দিয়েছি যে কোন জায়গা থেকে পড়তে হবে, ওটা পড়লেই মেজর পোর্শন হয়ে যাচ্ছে। তারপরেও আমি তোমাদের এক্সট্রা কিছু পিডিএফ দেব। এইবার দেখো, তোমাকে এটা বুঝতে হবে যে কম্পিটিটিভ এক্সামে টাইম একটা ফ্যাক্টর, এবং কতটুকু পড়বে, কি পড়বে, কোথা থেকে পড়বে, এইটা কিন্তু আইডেন্টিফাই করা মানে করাটা একটা মানে খুব চ্যালেঞ্জের বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের এই কাজটাই করে দিচ্ছি যে এদিক ওদিকে বেশি না পড়ে নির্দিষ্ট কিছু জায়গা যেইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, তাহলে একটা দুটো কোশ্চেন আমি যেই এরিয়াটা পড়াবো তার মধ্যে থেকেই 6 থেকে 7টা যদি কোশ্চেন পাও, তাহলে একটা দুটো কোশ্চেনের জন্য তুমি কেন গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াবে, তাই না? এবং যেইখান থেকে বিপিএসসি কোশ্চেন মানে প্রশ্ন করে আমরা সেই জায়গাটাই বেশি জোর দিয়ে পড়ব। এবং এক্সট্রা এইটুকু হওয়ার পর তোমার যদি সময় থাকে, সুযোগ থাকে, তবেই এক্সট্রা তুমি পড়বে। আর আমি বললাম যে এর বাইরেও তো প্রচুর আমি পিডিএফ দেবো, ধরো প্র্যাকটিস সেট দিচ্ছি, বা তোমাদের অন্য কোনো বইয়ের পিডিএফ দিচ্ছি, ধরো লুসেন্টের বইয়ের পিডিএফ দিচ্ছি, তুমি পড়বে কি পড়বে না সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি যেইটুকু জোর দিয়ে বলছি, নির্দিষ্ট করে বলছি, সেইটা পড়াটা বাধ্যতামূলক, সেটা পড়তেই হবে তোমাকে। বোঝা গেল কথাটা? বেশ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর 6-7 পাতার পিডিএফ না না কোনটা না, বলছেন ওটা ওটা? কোনো প্রসঙ্গই না, ওটা মানে আলাদা প্রসঙ্গ। ও যেটা আচ্ছা, আমি ঠিক আছে ঠিক দেখালাম আছে। সেই পিডিএফটার কথাই জিজ্ঞাসা করছে, যেহেতু ও পরে জয়েন করেছে, পায়নি। ঠিক। হুম, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক বেশ। আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ, শোনা হ্যালো, যাচ্ছে, বল। হ্যাঁ স্যার। আমি আমি একটা কথা বলছিলাম, আপনি যেন খারাপ ভাবে নেবেন না আমার কথাটা। আমি বলছিলাম যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পোর্শনটা এখন আপনি নোটপত্র দিচ্ছেন এবং পড়াচ্ছেন, এইভাবে কি বাকি পোর্শন যেগুলো আছে বিপিএসসি তে জেনারেল পেপারে ওগুলোও কি ওইভাবেই পড়াবেন পরের অবশ্যই, পর? কেন পড়াবো না। সেটাই এরপরে জানতে সাইড চাইছি। বাই সাইড ম্যাথ প্র্যাকটিস করতে দেবো, এবং ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে রেখেছি, অনেকে জানো জানো না। তো এরপরে কিন্তু আমি সাইড বাই সাইড ম্যাথ এবং সঙ্গে যে কারেন্ট অ্যাফেয়ার সেটা চলবে। তাহলে থাকলো আমাদের 3টে টপিক, একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং সায়েন্স। এই 3টে হচ্ছে আমাদের যেটা পরপর হবে, কিন্তু প্যারালালি আমাদের ম্যাথ এবং জেনারেল নলেজে বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শনটা সেটা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। এবং সেগুলো রেকর্ডিং ক্লাস, যেগুলো সবসময় এইভাবে ক্লাস নেওয়া হবে না, সেগুলো রেকর্ডিং ক্লাস তোমরা পাবে, ঠিক আছে। স্যার বলছি যে আপনি কি একবার সোশ্যাল সায়েন্সের উপর একটা সঙ্গে দিয়ে একটু মিটিং করবেন, তাহলে একটু অনেক কথা আচ্ছা, ছিল স্যার। বেশ, তোমরা গ্রুপে আলোচনা করো, ডেট ঠিক করো, আমি নিশ্চয়ই থাকবো, সপ্তাহটা আছি, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। বেশ, ঠিক আছে, প্রত্যেককে দাদা বলছি, সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স একটু অসুবিধা হচ্ছে মানে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি ভেবেছি যে এরপর থেকে যে যে নতুন বছর শুরু হলো, প্রতি সপ্তাহে যেগুলো মেজর ঘটনা ঘটলো তোমাদের ছোট্ট একদম আহ, আহ, কি বলবো, ছোট করে রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো যে কি কি ঘটলো, যেটা বিপিএসসিতে আসার সম্ভাবনা বেশি, ঠিক, এটা আমি ভেবে রেখেছি। না, হুম সায়েন্সটাও একটু করবেন তাহলে সুবিধা হুম হয়। অবশ্যই করবো, ওয়ান বাই ওয়ান। ওই যে বললাম যে 3টে জিনিস আমাদের প্যারালালি হুম হুম চলবে, হুম। এবং সঙ্গে অবশ্যই আমরা প্রথমে হিস্ট্রি কভার করব, জিওগ্রাফি এবং সায়েন্স। এইবার সবগুলো আমি একসঙ্গে করাতে পারবো না, আর ওই যে বললাম যে ম্যাথটা যেহেতু প্র্যাকটিসের ব্যাপার, সেটা
তোমাদের সাইড বাই সাইড চলবে, এবং যেহেতু জেনারেল নলেজটা বা কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে একটা লং টার্ম স্টাডির একটা ব্যাপার, কারণ একদিনে কারেন্ট অ্যাফেয়ার্স বুঝে ওঠা সম্ভব নয়, সেইটা কিন্তু আমরা প্যারালালি চলবে আমাদের, ঠিক? বেশ।